আসসালামু আলাইকুম। রেহানাজ ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আমার আজকের এই ভিডিওটা কয়েকদিন আগের, সম্ভবত 2-3 দিন আগের। আর আমি যেহেতু একদিন পর পর ভিডিও দিয়ে থাকি, তাই আসলে আমার রেগুলার যে ভিডিওটা আছে, মানে প্রতিদিনের যে ভিডিওটা, সেটা শেয়ার করা হয় না। আবার অনেক সময় দেখা যায় যে 2 দিনের ভিডিও মিলিয়েও আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে সকাল থেকে অনেক চিন্তা করছিলাম যে আজকে সকালবেলা কি রান্না করা যায়। অনেক কিছু চিন্তা করলাম, তারপরে ভাবলাম যে না থাক, আজকে ইলিশ মাছটাই রান্না করে ফেলি। এর আগে একদিন রান্না করেছিলাম, তখন কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথাটা শুধু রান্না করেছিলাম। আর কচুরমুখীটা এত অল্প পরিমাণে ছিল। তাছাড়া আবার দেখা গেছে যে কচুরমুখিটা 2 দিন আগে আনা হয়েছিল, তারপরে ওইটাকে ঘরে রেখে তো 2 দিন পরে খেতে গেলে তো দেখা যাবে যে নষ্টই হয়ে গেছে। তো আমাদের আর কি সেই অবস্থাটাই হয়েছিল। ওটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, তো অল্প একটু পরিমাণে পেয়েছিলাম, সেজন্য শুধু মাথাটা দিয়ে রান্না করেছিলাম। আর আজকে এই তো পুরো ইলিশ মাছটাই ভাবলাম যে রান্না করে ফেলবো। প্রথমে কথা ছিল ইলিশ মাছটাকে এমনিতেই ভুনা করব, তারপরে আবার ভাবলাম যে না, মানে যেহেতু ভুনাই করছি তাহলে একটু সাথে সরিষা বাটাটা দিয়ে ফেলি, তাহলে একটু ঝোলটা একটু ঘন হবে। আর সবাই একটু ঝোল খেতে পছন্দ করে। আর ইলিশ মাছটা মানে এত ভালো ছিল, যখন কেটেছিলাম তখন পুরো রান্নাঘরটা ঘ্রাণে ভরে গিয়েছিল। ভালো ইলিশ মাছ হলে কিন্তু অনেক দূর পর্যন্ত ঘ্রাণ ছড়ায়। আগে কিন্তু একটা কথা ছিল, এটা আমি আমার মার কাছ থেকে শুনেছি। আমি তো আসলে এটা কখনো অনুভব করতে পারবো না। আমার মা বলতো যে ওনার মা যখন আর কি ইলিশ মাছ রান্না করতো, তখন মানে অনেকেই আর কি জানতে পারতো যে ওই বাড়িটাতে নাকি ইলিশ মাছ রান্না করা হচ্ছে। আর এখন তো নিজের বাসায় রান্না করে দেখা যায় যে কোনো ঘ্রাণই পাওয়া যায় না। আর এখন আগের তুলনায় স্বাদ, ঘ্রাণ কোনো কিছুই কিন্তু নেই। এদিকে মাছটা ধুয়ে নিয়েছিলাম, সাথে শাক ভাজি করব। মানে পুঁই শাক নিয়ে এসেছিলো রাতের বেলা, তো সেগুলোকে তখনই কেটে রাখা হয়েছিল। আর এখন এই তো মাছটা ধোয়ার সাথে আমি শাকটাও ধুয়ে নিয়েছিলাম, যেহেতু শাকটাও রান্না করতে হবে। এক পাশে এখন আমি মাছ ভাজতে দিব, আবার অন্য পাশে চুলাতে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর রান্না বান্না তো আমি সকালবেলাই করে নিচ্ছিলাম। আপনাদের সাথে তো সবসময় আমি অনেক কিছুই শেয়ার করি, তো আজকে একটা বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এই কথাগুলো আমি অনেক আগেই শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আসলে সময় সুযোগ হয়ে ওঠেনি, এর জন্য শেয়ারও করতে পারিনি। তো চিন্তা করলাম যে আজকে আপনাদের সাথে একটু কথাটা শেয়ার করে ফেলি। আমার ছোট মেয়েটা সবসময় আমাকে অনেক বেশি জ্বালাতন করতো। দেখা গেছে যে কোনো বিষয় নিয়ে সে অনেক বেশি বায়না করতো, যেগুলো কিনা আমার কাছে একদমই ভালো লাগতো না। আর তার এই সমস্ত বায়নাতে আমার কিন্তু অনেক বিরক্ত লাগতো। আর তাকে বারবার বোঝালেও কিন্তু সে একটুও বুঝতে চাইতো না। সে যখন আমার কোলে উঠতে চাইতো, দেখা যেত যে দিনের অর্ধেকটা সময় সে আমার কোলে থাকতে চাইতো। মানে এই বিষয়গুলো আমার কাছে এত বিরক্ত লাগতো। তো তার কাজকর্মে আমি তাকে মাঝে মাঝে একটু বকাঝকা করতাম বা মারও দিতাম। তার যে বিষয়টা সবচেয়ে আমার বেশি বিরক্ত লাগতো, সেটা হচ্ছে তার খাওয়ার সময়টা। মানে তার খাওয়ার সময় আমাকে এত বেশি দিতে হতো যে আমি ওই ফাঁকে কিন্তু অনেক কাজ করে ফেলতে পারতাম। তো তার খাওয়াতে যদি আমাকে এত সময় ব্যয় করতে হতো, ওইদিকে তো আমার সংসারের কাজ আছেই, সেগুলো আমি কখন করব। রোজ রোজই একই অবস্থা। তাকে যখনই খাবার খাওয়াতে যাই না কেন, এত লম্বা একটা সময় সে নষ্ট করে ফেলে যে আমার প্রায়ই রাগ উঠে যেত। আর তাকে তখন কিন্তু আমি মারধরও করতাম। একদিন সকালবেলা বাসায় এত কাজের চাপ ছিল, মানে ওদিকে বাসার বুয়াটাও কিন্তু সকালবেলা আসেনি। মানে আমার তো সব মিলিয়ে মেজাজটা অনেক বেশি গরম ছিল। তো এত কাজ করছি, তারপরে যখন দেখলাম যে কাজে একটু একটু ভুল হওয়াতে সবাই আমাকে মোটামুটি বকাঝকা করা শুরু করে দিয়েছিল, তখন তো আমার মেজাজটা আরও বেশি গরম হয়ে গিয়েছিল। এর ফাঁকে আবার দেখলাম যে আমার মেয়েটাও খাবার খেতে চাচ্ছিল, তো তখন কি আর করব, এমনিতেই মেজাজটা গরম নিয়ে মেয়েরকে খাবার খাওয়াতে চলে গিয়েছিলাম। অন্য দিনের তুলনায় আজকেও কিন্তু সে আরও বেশি জেদ করছিল, খাবারটা একদম খেতেও চাচ্ছিল না। এদিকে কিন্তু সে নিজেই খেতে চাইছিল বলে আমি কিন্তু তাকে খাবারটা খাওয়াতে নিয়ে এসেছিলাম। তাকে আমি ইলিশ মাছ দিয়েই ভাত দিয়েছিলাম, তারপরেও সে আর কি খাবারটা নিয়ে খুব বায়না করছিল আর খাবেই না। আসলে সব বাচ্চারাই কিন্তু এরকম, যে খাবার একদম খেতে চায় না, অনেকটা সময় নিয়ে খায়। কিন্তু এই যে বারবার প্রতিদিন এমন করে, এটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। আর আজকে যেহেতু বাসায় থেকে একটু বকাঝকা শুনেছিলাম, তো আমার তো আরও বেশি বিরক্ত লাগছিল। তাকে 1 চামচ খাবার আমি মুখে দিচ্ছিলাম, আর সে মনে হয় আধা ঘন্টার মতো সময় পার করে দিচ্ছিল।
তো যাই হোক, মানে এত রাগ হয়েছিল, তাকে কিছুক্ষণ মারধরও করলাম, বকাঝকা তো করেছি সাথে। আমি যখন তাকে বকাঝকা করলাম সে কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর আমিও কিন্তু নাছোড়বান্দা, এই যে খাবারটা খাওয়াতে বসেছি এই খাবারটা আমি কিন্তু তাড়াতাড়ি খাইয়েই তারপরে মানে এখান থেকে চলে যাব, না খাইয়েও তাকে ছাড়বো না। তাকে আমি খাবার দিচ্ছিলাম, দেখলাম যে সে বারবার মুখ থেকে খাবারটা ফেলে দিচ্ছিল, তার অনেক কাশি হচ্ছিল। তো ভাবলাম যে তাকে একটু পানি দিই, তাকে পানি দিয়ে আরও এক গাল খাবার দিয়ে আমি সেখান থেকে চলে গিয়েছিলাম। তারপর আমি রান্নাঘরে গেলাম, গিয়ে দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। তো আমার আর একটুও মনে নেই যে আমার মেয়েকে যে খাবারটা দিয়ে এসেছিলাম সেটা কি সে শেষ করেছে না কি করেছে, আমি তার দিকে একটুও নজর দেইনি। রান্নাঘরের কাজকর্ম সেরে গিয়ে আমি যখন রুমে গেলাম, গিয়ে আমি যে জিনিসটা দেখলাম সেটা দেখার জন্য কিন্তু আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মানে আমি জিনিসটা দেখে এমন জোরে চিৎকার দিয়েছি, চিৎকার দিয়ে আমি একদম মাটিতে লুটিয়ে পড়ে গিয়েছিলাম। আমি শুধু সেই চিৎকার দিয়ে এই কথাগুলোই চিন্তা করছিলাম, ইস আমি যদি আমার মেয়ের কাছ থেকে একটু উঠে না যেতাম তাহলে হয়তো অনেকটা ভালো হতো, আজকের এই দিনটা আমাকে চোখে দেখতে হতো না। আমি দেখলাম যে আমার মেয়ের মুখ থেকে অঝরে রক্ত বের হচ্ছিল, আর আমার মেয়ের সেই নিথর দেহটা ফ্লোরে পড়ে আছে। এটা দেখে আপনারাই বলেন কোনো মা কি আর সহ্য করতে পারে? আমার এই ছোট্ট ভুলের জন্য যে আমার মেয়ের এমনটা হয়ে যাবে এটা কিন্তু আমি কখনোই কল্পনা করিনি। আমি বারবার আমার মেয়েকে ডাক দিচ্ছিলাম, যখন দেখলাম যে তার কোনো সাড়া পাচ্ছিলাম না, পরে তাকে কিন্তু সাথে সাথেই ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর কিন্তু আমি খুব আশা নিয়ে বসেছিলাম হয়তো ডাক্তার আমাকে ভালো কিছু শোনাবে, কিন্তু ডাক্তার যেটা শুনিয়েছিল সেটা শুনে মনে হচ্ছিল আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ডাক্তার যখন আমাকে বলল যে আপনার মেয়েকে হয়তো মাছ খাওয়ানোর ফলে তার গলায় কাটা বেঁধেছিল, আর ওইটা হয়তো আপনি খেয়াল করেননি, মেয়ে বারবার বমি করছিল আর বমির সাথে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, সেজন্যই কিন্তু আপনার মেয়েটা আপনাদের থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে। এই একটা কথা শোনার পর মনে হচ্ছিল যে আমি হয়তো আর কখনোই আমার নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কারণ আমি নিজের হাতে আমার সন্তানকে খুন করে ফেলেছিলাম। আর বারবার এটাই বলছিলাম যে ইস আমি যদি আরেকটু ধৈর্য ধরতে পারতাম, আমি যদি সেদিন আমার সন্তানের উপর রাগটা না দেখাতাম, অন্যের রাগ, তাহলে হয়তো আজ আমার সন্তানটা বেঁচে থাকতো। আপনারা যারা যারা আমার এই কথাগুলো এতক্ষণ ধরে শুনছেন হয়তো ভাবছেন যে আমি আমার নিজের কথা বলছি, আসলে আমার নিজের কথা বলছি না, কারণ এতটাও অধৈর্যশীল মা আমি না, অনেকটাই ধৈর্য নিয়ে কিন্তু মেয়েকে খাবার খাওয়াই। যদি দেখি যে মেয়ে খাবার খেতে চায় না তাহলে আমি কাজ করতে থাকি আর এসে তাকে অল্প অল্প করে খাবার মুখে দিতে থাকি। এই যে এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ঘটনাটা শেয়ার করলাম এটা কিন্তু একটা আপুর কাছ থেকেই শোনা, তো সেই ঘটনাটাই আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। আর ঘটনাটা কিন্তু বাস্তব। আসলে এমন অনেক মা আছে অধৈর্যশীল থাকেন বা সংসারের কাজে বিরক্ত হয়ে থাকেন, তখন দেখা যায় যে ওই রাগগুলো সন্তানের ওপর ঝাড়েন। আর এখনকার বাচ্চারা কিন্তু কখনোই একসাথে খাবারটা খেয়ে ফেলতে চায় না, আস্তে আস্তে ধীরে সুস্থে খাবারটা কিন্তু খেয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু মায়েদেরকে অনেক ধৈর্য নিয়ে বাচ্চাদেরকে খাবার খাওয়াতে হবে, না হলে দেখেন ছোট্ট একটা ভুলে কিন্তু সে তার মেয়েকে হারিয়ে ফেলেছে। আপুটা কিন্তু বারবারই আফসোস করে বলছিল যে ইস আমি যদি একবার আমার মেয়ের কাছে ফিরে যেতাম তাহলে হয়তো আমাকে আজকের আর এই দিনটা দেখতে হতো না। সব সন্তানই কিন্তু বাবা মার কাছে অনেক আদরের, ছোট্ট একটু ভুলে হয়তো বকাঝকা করা হয়, কিন্তু বাচ্চাদেরকে কিন্তু মায়েরা অনেক বেশি ভালোবাসে। আর যদি ছোট ভুল থেকে এমন কিছু হয়ে যায় তাহলে কিন্তু সেখানে নিজেকে ক্ষমা করার মতো আর কিছুই থাকে না। আজকে আসলে বাসায় আমি ইলিশ মাছ রান্না করেছিলাম, তো আসলে এই রান্না করার সময় আমার এই কথাটা ভীষণ মনে পড়ে গিয়েছিল, তো সেজন্যই আপনাদের সাথে কথাটা শেয়ার করা। যাই হোক, এবার একটু ভিডিওতে ফিরে আসি। অনেক কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, রান্না বান্না, তারপরে এখানে হচ্ছে বাসায় আম এসেছিল, আর এবার হচ্ছে একসাথে 2 ঝুড়ি আম এসেছে। তো এই 2 ঝুড়ি আম কোথায় রাখবো চিন্তা করতে করতে পরে ভাবলাম যে কিছু আম ফ্রোজেন করে রাখি। আর অর্ধেকের বেশি আম তো মনে হয় নষ্টই হয়ে গিয়েছে, আসলে খাওয়াই হচ্ছে না। একে তো আমার শাশুড়ি খুব অসুস্থ, উনিও খেতে পারছেন না, তারপরে আবার হচ্ছে আমার শ্বশুর কিছুদিন ধরে বাসায় ছিল না, তো সব কিছু মিলিয়ে আমটা একদমই খাওয়া হচ্ছিল না। কিছু আম হচ্ছে পাশের বাসায় অনেকের বাসায় দিয়ে দিয়েছিলাম, তো আবার যেগুলো বাসায় ছিল ভাবলাম যে ফ্রোজেন করে রাখি, সেজন্যই আর কি আমগুলো কেটে রাখা। আর এই যে শেষের অংশটা দেখছেন এটা হচ্ছে একটু একদিন বাইরে গিয়েছিলাম, সেখান থেকে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি, তো এটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, মানে মেঘগুলো যখন এরকমভাবে থাকে তখন কিন্তু অনেক ভালো লাগে। তো পশ্চিম দিক থেকে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল, ওইদিকে আসলে ভিডিওটা করতে পারিনি, কারণ যখন এরকম আকাশ থাকে তখন যদি সূর্যটা থাকে আকাশটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছিলেন যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন
চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে কিন্তু আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।